প্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে এখন আলোচনা করব ইতিহাসে ঘটে যাওয়া একটি বড় ধরনের বিপ্লব, যার নাম ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটি তৃতীয় শ্রেণী থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সব পরীক্ষাতেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এই ফরাসি এই শব্দটি শোনা মাত্রই সবাই কিন্তু বুঝে গেছেন যে ফ্রান্সে ঘটে যাওয়া একটি বিপ্লব। এই যে আমরা এখানে লিখেছি সামন্তবাদ, এই সামন্তবাদের উত্থান হয়েছিল ইতালিতে, আর এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে পতন হয়, যেখানে ভূস্বামীদের বসবাস ছিল, বর্জুয়াদের বসবাস ছিল, এলিট শ্রেণীর বসবাস ছিল, বেশিরভাগ ভূমির মালিকই তারা ছিল। পক্ষান্তরে শ্রমিক শ্রেণী, যারা এই জমি চাষাবাদ করত। আমরা একটু দেখব সেই ঘটনাগুলো। এই যার আমলের ঘটনা বলেছি তার নাম ষোড়শ লুই, রাজা ১৬তম লুই। আপনারা নিশ্চয়ই সবাই চতুর্দশ লুইকে চিনেন। চতুর্দশ লুই যিনি ঘোষণা দিয়েছিলেন আমিই রাষ্ট্র, এটিও পরীক্ষায় আসে। কিন্তু আমরা চতুর্দশ লুইকে নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ষোড়শ লুইকে নিয়ে। এই ষোড়শ লুইয়ের সময় তার রাজ্যে দুই প্রকৃতির মানুষ ছিল। আমরা দেখি সেই দুই প্রকৃতির কারা। আমি দুইটি শ্রেণীর কথা বলেছি যারা ষোড়শ লুইয়ের আমলে ছিল। এক, বুর্জোয়া বা ধনিক শ্রেণী বা এলিট শ্রেণী, যাদের সংখ্যা ছিল ৫%, মাত্র ৫%, কিন্তু সম্পদ ছিল ৯৫%। যাদের সংখ্যা ছিল ৫%, কিন্তু সম্পদ ছিল ৯৫%। অন্যদিকে ৯৫% শ্রমিক শ্রেণীর সম্পদ ছিল মাত্র ৫%। এখানে একটা বৈষম্য। আবার ষোড়শ লুই এই বুর্জোয়াদেরকেই বেশি ভালোবাসতো, তাদেরকে বেশি প্রায়োরিটি দিত। এই কারণে ষোড়শ লুই এই বুর্জোয়াদের কাছ থেকে কর নিত না। কর আরোপ ছিল না। অন্যদিকে শ্রমিক শ্রেণীর কাছ থেকে উচ্চ কর আদায় করত। উচ্চ কর আদায় করত। এখানে একটি বৈষম্য আমরা লক্ষ্য করতেছি। তো যে সমাজে বা যে রাষ্ট্রে বা যে রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি হয়, সেখানে কিন্তু সরকারের প্রতি কিংবা রাষ্ট্রের কর্তার প্রতি কিন্তু জনগণ নাখোশ হতে শুরু করে। ঠিক তেমনি ভাবেই এখানেও শ্রমিক শ্রেণী নাখোশ হতে শুরু করলো, অর্থাৎ ষোড়শ লুইয়ের বিরুদ্ধাচরণ করা শুরু করলো। ঠিক ষোড়শ লুই আবার তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য একটি দুর্গ তৈরি করেছিল। ইতিহাসে আপনারা দেখেছেন, যেটি বাস্তিল দুর্গ নামে পরিচিত। যেটি বাস্তিল দুর্গ নামে পরিচিত। যদি কোনো শ্রমিক এর বিরুদ্ধে অর্থাৎ ষোড়শ লুইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করত কিংবা এই বুর্জোয়া ধনিক শ্রেণীদের কথা না শুনতো, তাহলে তাকে বন্দী করা হতো এই বাস্তিল দুর্গে, যেটি ষোড়শ লুইয়ের অস্ত্রাগার, যেখানে বন্দী করে তাদেরকে নির্যাতন চালানো হতো। ঘটনা এখানেই শেষ নয়, বরং ঘটনা এখানেই শুরু। আপনারা একটু আগে দেখেছেন বা প্রথম ভার্সাই চুক্তির মধ্যে দেখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করে যুদ্ধ করে। এ সময় এই যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে যুদ্ধ করে। এ সময় যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা কামনা করে ষোড়শ লুইয়ের কাছে। ষোড়শ লুই যুক্তরাষ্ট্রকে অর্থায়ন করে।
যুক্তরাষ্ট্রকে অর্থায়ন করে। যুক্তরাষ্ট্রকে অর্থায়ন করতে করতে একসময় ষোড়শ লুইয়ের রাজকোষাগার শূন্য হয়ে পড়ে। তখন ষোড়শ লুই এই বুর্জুয়া বা ধনিক শ্রেণীর উপরে কর আরোপ করে, বলে এখন কর দিতে হবে। কর আরোপ করলো। যেহেতু বুর্জুয়াদের সাথে ষোড়শ লুইয়ের আগে থেকেই ভালো সম্পর্ক, সেহেতু কর দিতে অস্বীকৃতি জানালো না, যার কারণে ষোড়শ লুই বুর্জুয়া বা ধনিক শ্রেণীর কাছ থেকে কর গ্রহণ করলো। এটি দিয়েও যখন রাজকোষাগার শূন্য থেকে পূর্ণ হলো না, তখন ষোড়শ লুই বুর্জুয়াদের কাছে বলল, আমাকে ঋণ দাও। বুর্জুয়ারা ষোড়শ লুইকে ঋণও দিল। ঘটনা এখনই শুরু, অপেক্ষা করেন কি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র 1783 সালে স্বাধীনতা লাভ করলো। তার পরপরই আস্তে আস্তে করে এই বুর্জুয়ারা ষোড়শ লুইয়ের কাছে ঋণের অর্থ ফেরত চাইল, যে আমাদেরকে ঋণের অর্থ ফেরত দাও। তখন ষোড়শ লুই বলল, রাজকোষাগার শূন্য, কোথা থেকে দিব? তখন বুর্জুয়ারা বলল, কোনো সমস্যা নাই, আপনি আমাদের এই ঋণের সমপরিমাণ অর্থের সম্পদ বুঝিয়ে দেন। তখন ষোড়শ লুই রেগে গিয়ে বুর্জুয়াদেরকে তিরস্কার করল। বুর্জুয়ারা অপমান অপদস্থ হয়ে ষোড়শ লুইয়ের কাছ থেকে বের হয়ে আসলো। এসে এই বুর্জুয়ারা শ্রমিকদের সাথে মিলে গেল। বুর্জুয়ারা শ্রমিকদের সাথে মিলে গেলে এক আন্দোলন গড়ে তুলল। ইতিহাসে এটি সেই বিপ্লব, যে বিপ্লব ধনিক শ্রেণীর হাতে ঘটে। সাধারণত বিপ্লব শ্রমিক শ্রেণীর হাতে ঘটে। এই বিপ্লব ষোড়শ লুইয়ের বিরুদ্ধে শুরু হয় 5 মে 1789 সালে। এবং এই বিপ্লব নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় 9 নভেম্বর 1799 সালে। দশ বছর 6 মাস 4 দিন এই বিপ্লব হয়, দীর্ঘমেয়াদী বিপ্লব। এই 10 বছর 6 মাস 4 দিনে ঘটে গিয়েছে অনেক কিছু। এই বিপ্লবের চূড়ান্ত রূপ ধারণ করে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে। এই বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই 1789 সালে। বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই 1789 সালে। অর্থাৎ বিপ্লবকামীরা এই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেয়, অস্ত্র চলে যায় জনগণের হাতে। শেষ রক্ষা হবে না ষোড়শ লুইয়ের। যদিও প্রাণের ভয়ে আত্মগোপন করবেন ষোড়শ লুই, কিন্তু 1793 সালে বিপ্লবকামীদের হাতে সে বন্দী হবে। তখন ফরাসিতে প্রচলিত যে মৃত্যুদণ্ড ব্যবস্থা ছিল, গিলোটিন দ্বারা মস্তক শিরচ্ছেদ, যেটি উপরে ধারালো অস্ত্র তাক করা থাকতো, দুই পাশে ফেন্স অর দড়ি দিয়ে বাঁধা থাকতো, নিচে গাছের গুড়ির উপর মানুষকে এভাবে শোয়ানো হতো। অস্ত্রটি ছেড়ে দিলে গলাটা কেটে দুভাগ হয়ে যেত। 1793 সালে এই গিলোটিন অস্ত্র দ্বারা এই ষোড়শ লুইয়ের মস্তক শিরচ্ছেদ করা হলো। তারপরেও এই বিপ্লব চলতে থাকবে। 1799 সালে নেপোলিয়ন সিংহাসনের দাবি করলে তাকে মেনে নিলেই এই বিপ্লব শেষ হবে। এখানে এই ফরাসি বিপ্লবের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলি পরীক্ষায় আসে। আমি এখন সেগুলি আপনাদেরকে বলবো, কি কি প্রশ্ন হতে পারে আর কি কি আপনি ভালো করে নোট করে পড়বেন। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব শুরু হয় কবে? 5 মে 1789 সালে। দ্বিতীয় প্রশ্ন, ফরাসি বিপ্লব শেষ হয় কবে? ফরাসি বিপ্লব শেষ হয় 9 নভেম্বর 1799 সালে। তৃতীয় প্রশ্ন, ফরাসি বিপ্লব কতদিন ধরে চলে? 10 বছর 6 মাস 4 দিন। চতুর্থ প্রশ্ন, ফরাসি বিপ্লবের স্লোগান কি? ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য,
ভ্রাতৃত্ব। একটা প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে, ফরাসি বিপ্লবের নায়ককে বলা হয় জ্যাক রুসোই হচ্ছে ফরাসি বিপ্লবের নায়ক, কারণ জ্যাক রুসোই সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল এই ফরাসি বিপ্লবকে। এই ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে চার্লস ডিকেন্স লিখেন তার বিখ্যাত গ্রন্থ আর টেল অফ টু সিটিজ। এই ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে চার্লস ডিকেন্সের আর টেল অফ টু সিটিজ বলতে এখানে টু সিটি বলতে বোঝানো হয়েছে দুইটি শহরকে, প্যারিস এবং লন্ডনকে। এটিও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট আমরা লিখব সামন্তবাদের উত্থান কোথায় হয়? সামন্তবাদের উত্থান হয় ইতালিতে। নেক্সট আমরা লিখব সামন্তবাদের পতন হয় কোথায়? আমরা লিখব ফ্রান্সে। তাহলে একটি বিপ্লব, যে বিপ্লবটি ধনিক শ্রেণীর হাতে সংগঠিত হলো, যথাযথ কারণেই ফ্রান্সে পুঁজিবাদ তৈরি হয়। পরীক্ষায় যদি আসে পৃথিবীর প্রথম পুঁজিবাদী রাষ্ট্র কোনটি, তাহলে আমরা উত্তর দিব ফ্রান্স। ভুলে কিন্তু যুক্তরাষ্ট্র দেওয়া যাবে না। অনেকেই কিন্তু ভুলে এই উত্তরটি যুক্তরাষ্ট্র দেয়। উত্তর দিতে হবে কি? ফ্রান্স। এই হচ্ছে ফরাসি বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আশা করি পরীক্ষায় আসলে আপনি পারবেন।